আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে হবে। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। নির্বিঘ্নে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিকেলে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চের প্রস্তুতি। ২৪-এর ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত তন্বীর রক্তাক্ত ছবি পাল্টে দেয় কোটা আন্দোলনের গতিপথ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজপথে নামে মানুষ। এবং দ্বিতীয় সেমিতে রাতে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ড। স্প্যানিশ ছন্দের জাদুতে বিবর্ণ ফ্রান্স। ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে লা রোজারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলাই সরকারের নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। এ সময় ২১টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করেন সরকার প্রধান। তারেক রহমান খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করে বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের যেগুলো ভ্যালুজ আছে, আমরা অনেক সময় খুব দুঃখজনক কিছু কিছু বিষয় দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুজ বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি। তাদের ৩ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে সচিবালয়ের দিকে যাওয়ার কথা তাদের। এদিকে আজ রাজধানীর বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে অভিভাবকদের বাড়তি চাপ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা শেষে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লং মার্চ কর্মসূচি পালন করছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। কর্মসূচি নিয়ে নিশ্চয়ই শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কি বলছেন তারা সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলন কর্মসূচি থেকে তারা এখনও সরে আসেননি। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের ৩ দফা দাবি পুরোপুরি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। আজকে যে তাদের কর্মসূচি দেওয়া হয়েছে, অর্থাৎ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি, সেই কর্মসূচিটি ৩টা থেকে ৪টার মধ্যে এই রাজধানীর এই সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হওয়ার কথা। আপনি দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব মোড়ে অনেক গণমাধ্যম কর্মী এখানে অপেক্ষা করছেন। গণমাধ্যমের প্রায় ৩০ থেকে ৪০টি গাড়ি এখানে অপেক্ষা করছে, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, কিন্তু শিক্ষার্থীরা এখনও এখানে এসে সবাই উপস্থিত হতে পারেননি। আমরা যেটি জানতে পেরেছি যে শিক্ষার্থীরা বলছেন যেহেতু আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চট্টগ্রাম বোর্ড বাদে বাকি সবকটি বোর্ডের পরীক্ষা ছিল, এই কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে তাদের দাবি যেহেতু মানা হয় নাই, তারা পরীক্ষা না দিয়ে আরেকটি ক্রাইম অর্থাৎ অন্যায় করতে চান না, এই কারণে তারা চাচ্ছেন যে 10টা থেকে 1টা পর্যন্ত তারা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে এখন তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো রেখে তারা 3টার মধ্যেই তারা এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করবেন এবং এখান থেকে বিকেল 4টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে তারা লং মার্চ করবেন। তারা বলছেন যে যদি তাদের সেই লং মার্চে কোনো ধরনের বাধা দেওয়া হয়। আপনি এসএসসি পরীক্ষার্থী, আচ্ছা, আপনাদের তো দাবি দেওয়া ছিল যে এসএসসি পরীক্ষা বন্ধ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সেই দাবির ব্যাপারে আপনাদের অবস্থান কি? অবস্থান বলতে আমি গতকালকে আন্দোলনে অ্যাটেন্ড করিনি, আর ছাত্ররা যে পদত্যাগটা চাইছে তা আমার মতে পদত্যাগ চাওয়া উচিত না,
কারণ হয়তোবা মানুষ মাত্রই ভুল, ওনার উচিত ছিল মানে ছাত্রদের উচিত ছিল আপনার ওনার যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো ধরা দেওয়া এবং প্রশ্নতে ভুল হয়েছিল তো ওইগুলো মার্ক চাওয়া এবং মিলন সাহেব ওইগুলো ফুল মার্ক ক্রেডিট করে দিবে বলা হয়েছে। এবং আমাদের ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন ফাতিয়া যে শিক্ষার্থীদের মধ্যে সবাই কিন্তু এই 3 দফা দাবির সাথে একমত নন, তবে শিক্ষার্থীদের একাংশ যেহেতু এই কর্মসূচি ঘোষণা করেছে এবং আমরা অপেক্ষা করছি বিকাল 3টার মধ্যে ঢাকা শহরের যারা যারা আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন তারাই সায়েন্স ল্যাবে আসবেন এবং সেখান থেকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করবেন। সে সময় এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। ফাতিয়া, এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। মিজান, ধন্যবাদ আপনাকে। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবি? 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করে এমন হুমকি দিয়েই থামেনি ছাত্রলীগের পেটোয়া বাহিনী। হামলা চালায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা আহত শিক্ষার্থীদের উপরও। ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত হওয়া সঞ্জিদা আহমেদ তন্নির সেই রক্তাক্ত ছবি নাড়িয়ে দেয় জাতির বিবেককে। তিনি বলেন, 5ই অগস্টের পর একটি গোষ্ঠী জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জুলাইয়ের উত্তাল সেই দিনের কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছেন মুশফিকুর রহমান। আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব তারাই। ধানমন্ডির দলীয় কার্যালয়ে 24-এর 15ই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর বেপরোয়া ছাত্রলীগ হয়ে ওঠে আরো মারমুখী। যারা বাড়াবাড়ি করছে সব কিছুর জবাব দেওয়া হবে। তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের এমন হুমকির পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ক্ষমতাসীনদের তাণ্ডব। ছাত্রলীগের ছেলেমেয়েরা বাসের 3 সাইড থেকে আমাদেরকে ঘিরে ধরে, একদম সিরিয়াল ধরে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল যে আমরা যে বের হব ওইখান থেকে সবাইকে আসলে মারবে। একটা ইট এসে আমার মুখের উপর পড়ে এবং আমার চশমা কাঁচ ভেঙে যায়, চোখের নিচটাতে একটা গভীর ক্ষত হয়ে যায়। ঢাবির ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা নাড়া দেয় পুরো জাতির বিবেককে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। আন্দোলনে যাওয়াটাই যেন শিক্ষার্থীদের অমার্জনীয় অপরাধ। আমরা যে আন্দোলনে আসার সাহস করছি এটা নিয়ে কোশ্চেন করতে হবে। মেয়েদেরকে ওরা স্পেসিফিকভাবে মারতে থাকে এবং জিজ্ঞেস করে, তোরা আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবি? আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সরকার হিসেবে নিজেদের পাওয়ার প্লে করতে করতে আসলে সাধারণ জনগণের মতামত, তাদের চিন্তা ভাবনাকে গণ্য করা বাদ দেয়। তারা মানুষকে মানুষ হিসেবে ভাবা বাদ দিয়ে দিয়েছিল। 15 তারিখে যে মেয়েদের আক্রমণ করা বা চিকিৎসা নিতে আসা রোগীদেরকে আক্রমণ করা, এটা জাস্ট ওই চিন্তাধারারই প্রতিফলন ছিল। অনেক ত্যাগ তিতিক্ষার পর স্বৈরাচারের বিরুদ্ধে আসে চূড়ান্ত বিজয়। জুলাই যোদ্ধা সঞ্জিদা আহমেদ তন্নি মনে করেন, একটি গোষ্ঠী জুলাইকে নিজেদের বলে দাবি করায় ভেঙেছে ঐক্য, অপূর্ণই রয়ে গেছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। 5 আগস্টের পর থেকে দেখা গেছে স্পেসিফিক একটা মানে জনগোষ্ঠী, তারা হচ্ছে জুলাইটাকে নিজেদের করে দাবি করার যে চেষ্টা করা, সেই চেষ্টার কারণে কিন্তু আসলে আমরা যেই লক্ষণে সবাই এক জায়গা হয়েছিলাম সেই এক জায়গাটা কিন্তু আর এখন নেই। সো আমরা ওই এক না থাকার কারণে কিন্তু আমাদের জুলাইয়ের যে টার্গেট ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি। নির্বিচারে যারা ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে সেই ঘাতকদের বিচারের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দেশের সুস্থ ধারার রাজনীতি করা সম্ভব না বলে জানান জুলাই আন্দোলনের এই অকুতোভয় সৈনিক। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যেই লোকগুলো আসলে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে কাজ করেছে তাদের সবাইকে আসলে বিচার ব্যবস্থার মধ্যে এনে তাদের ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা যদি ক্রিয়েট না করা হয় তাহলে আসলে বাংলাদেশের সুস্থ রাজনীতি কোনোদিন সম্ভব না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে নিহত 1400 মানুষের সবার পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা থেকে প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি হতে পারে। হুমায়ুন চিশতির রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেকেই 24-এর জুলাই গণ আন্দোলনের সূচনা। পরে তা কোটা ইস্যু ছাড়িয়ে গণতান্ত্রিক অধিকার, জবাবদিহিতা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। জুলাই গণ আন্দোলনে প্রাণ হারানো বহু শহীদের স্মৃতি বিজড়িত রায়েরবাজার কবরস্থানে এই গণকবর। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তদন্তের অংশ হিসেবে গণকবর পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তখনকার সময় আপনাদের মনে থাকবে যে তখন অনেক হাসপাতালে অনেক ডেড বডি থাকতো, যারা জুলাই যোদ্ধা শহীদ তারা রেজিস্ট্রিতে এন্ট্রি করতেন না এবং বেওয়ারিশ লাশ হিসেবে তারা এইগুলো ডিসপোজাল করতেন।
কখনো কখনো ওই পরিবারের সদস্যরা তারা এন্ট্রি ছাড়াই তারা দাফন করতেন। এবং আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। সরকারি হিসেবে জুলাই গণ আন্দোলনে শহীদের সংখ্যা 844 জন, আর জাতিসংঘের প্রতিবেদনে এ সংখ্যা 1400। চিফ প্রসিকিউটর বলেন, শহীদদের শনাক্তের প্রক্রিয়া চলমান আছে। প্রত্যেক শহীদকে শনাক্ত করে তাদের হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এই হত্যাকাণ্ডের সাথে, এই জেনোসাইডের সাথে যারা সম্পৃক্ত, কোনো অপরাধী যাতে পার পেয়ে না যায়, আমরা সেইভাবে আমরা কাজ করছি। চিফ প্রসিকিউটর আরও জানান, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। চেষ্টা করে যাচ্ছি এবং আমরা করে যাব নিরলসভাবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্যার, আমরা আপনাদের পাশে সব সময় আছি। 29 পার করে 30 বছরে যাত্রা শুরু করলো দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। নানা প্রতিকূলতার মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে চ্যানেলটি। এমনটাই জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই দীর্ঘ পথচলায় সংবাদ, বিনোদন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতায় অনন্য ভূমিকা রেখে দর্শকদের আস্থা অর্জন করেছে এটিএন বাংলা। মনির হোসেন তপুর রিপোর্ট। 1997 সালের 15 জুলাই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এটিএন বাংলার যাত্রার মধ্য দিয়ে। সীমিত পরিসরে বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে শুরু হলেও সময়ের পরিক্রমায় সংবাদ, সংস্কৃতি, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অন্যতম জনপ্রিয় চ্যানেলে পরিণত হয় এটিএন বাংলা। পথ দেখায় কেউ, পথ চলে সবাই, এইটা কিন্তু আমরা এইটা প্রমাণ করেও ছাড়ছি। কারণ যখন আমরা এই এটিএন বাংলা শুরু করলাম, তখন স্যাটেলাইট দিয়ে যে একটা টেলিভিশন চলতে পারে এই কনসেপ্টই কারো জানা ছিল না। শুরুতে পথ চলাটা খুব কঠিন ছিল। 2004 সাল ছিল এটিএন বাংলার জন্য একটি উল্লেখযোগ্য বছর। সেই বছর শিশুদের সংবাদভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আমরাও পারি বিশেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে এটিএন বাংলা জিতে নেয় ছোট পর্দার অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। এশিয়ার প্রথম দেশ হিসেবে এই পুরস্কার অর্জন করে চ্যানেলটি। Bangladesh, AMT Bangla, Amora Adi, the winner is Multimedia Production. এখানেই থেমে থাকেনি। দুস্থ আর অবহেলিতদের কথা তুলে ধরায় 2012 সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। এছাড়াও দীর্ঘ এই পথ চলায় এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে চ্যানেলটি। এখনও শিশুদের অধিকার ও সংগ্রামে কথা বলে আসছে আমরা করব জয়। দীর্ঘ এই 29 বছরের যাত্রায় সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চ্যানেলটি। সঙ্গীত, অভিনয়, নৃত্য সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন শিল্পী তৈরির পাশাপাশি গুণীজনদের আজীবন সম্মাননায় সম্মানিত করার ধারাও অব্যাহত রেখেছে এটিএন বাংলা। আমরা শুরুতে যে পরিমাণ শিল্পী, নাটকের বলেন, গানের বলেন, যে পরিমাণ শিল্পী এটিএন বাংলা তৈরি করছে আর কোনো চ্যানেল, ইভেন আমি এটাই বলতে পারি বিটিভি বহু বছর তারা চ্যানেল চালাইছে, তো আমরা যেভাবে যত শিল্পী আমরা তৈরি করছি এটিএন বাংলা, বিটিভিও তত করতে পারি নাই। তখন টিআরপিতে দেখা যায় যে এটিএন বাংলা নিউজ প্রায় আমরা শীর্ষে থাকি। এতগুলি চ্যানেল, নিউজ চ্যানেল আজকে 10টার শুধু নিউজ চ্যানেলই আছে 10টার উপরে, তারপরেও আমাদের নিউজ এখন পর্যন্ত জনপ্রিয়তা অর্জন ধরে রাখতে পারছি। শিশু কিশোরদের মেধা বিকাশ, অনুসন্ধানী প্রতিবেদন, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমকে বিশ্ব দরবারে পরিচিত করেছে এটিএন বাংলা। একটা সময় যখন সংবাদের ছবি সংগ্রহ করে তাৎক্ষণিক প্রচারের ব্যবস্থা ছিল না, তখন সংবাদের খোঁজে ভোটের পাখি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গেছে এটিএন বাংলার কর্মীরা। নতুনদেরকে চান্স দিতাম এবং নতুনরা যদি চান্স না দেওয়া হতো তো আজকে এই শিল্পে এতগুলি চ্যানেল আজকে চলতেছে, আজকে কিন্তু কোনো রিপোর্টারের অভাব নেই, কোনো শিল্পীর অভাব নেই। শুধু সংবাদ প্রচারেই নয়, দুর্যোগ, দুর্বিপাক, মানবিক সংকট ও সামাজিক উদ্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যানেলটি। সব নিউজকে প্রাধান্য না দিয়ে আমরা সেজন্য নিউজের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু নিউজ আমরা দেখাবার চেষ্টা করি এবং আমাদের এটিএন বাংলায় প্রতিদিনই কোনো না কোনো এক্সক্লুসিভ নিউজ আমাদের থাকে, যে কারণে এখন আমরা ওই এতগুলি নিউজ চ্যানেলের মাঝেও আমরা জনপ্রিয়তা অর্জন করতে পারছি এবং আমাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছি। তার কারণই হচ্ছে যে আমাদের এই এক্সক্লুসিভ নিউজগুলোর জন্য। ক্রীড়াঙ্গনের প্রসারেও অবদান রেখেছে এটিএন বাংলা। ফুটবল, হকি, কুস্তি, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলা সরাসরি সম্প্রচারের মাধ্যমে উৎসাহ জুগিয়ে আসছে দীর্ঘদিন ধরে। একই সাথে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করেছে অসংখ্য বিশেষ অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এটিএন বাংলা। সংস্কৃতি, বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল সম্প্রচারের অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতেও সত্য, সুন্দর ও দায়িত্বশীল সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় প্রতিষ্ঠানটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলা ভাষার আবেগ, সংস্কৃতি আর গণমানুষের গল্পকে বুকে ধারণ করে 1997 সালের 15 জুলাই যাত্রা শুরু করেছিল এটিএন বাংলা। 3 দশক ধরে সংবাদ, বিনোদন, সংস্কৃতি, ক্রীড়া, নাটক, সঙ্গীত আর জনমানুষের সুখ দুঃখের গল্প পৌঁছে দিয়েছে কোটি কোটি দর্শকের ঘরে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সময় বদলেছে প্রযুক্তি, বদলেছে সম্প্রচারের ধরন, কিন্তু দর্শকের সঙ্গে এটিএন বাংলার হৃদয়ের সম্পর্ক বদলায়নি কখনো। ডক্টর মাহফুজুর রহমানকে শুভেচ্ছা প্রদানের জন্য অনুরোধ করছি। দেশের সংকট, অর্জন, বিজয় কিংবা বেদনার মুহূর্ত সবকিছুই নির্ভরযোগ্য সঙ্গী হয়ে থেকেছে এই চ্যানেল। এটিএন বাংলার জন্মদিনে আনন্দ আয়োজন আর উৎসব মুখর পরিবেশ চ্যানেল জুড়ে। নিজেদের কলাকুশলী সাংবাদিকদের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টিভি চ্যানেল, সরকারের বিভিন্ন সংস্থা, শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্টজনেরা। পথ চলতে 30 বছরের এই পূর্তিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এটিএন বাংলাকে শুভেচ্ছা। এবং এটিএন বাংলার এই পথ চলায় অনেক হিস্ট্রি তৈরি হয়েছে, যে হিস্ট্রিটা বাংলাদেশের সাংবাদিকতায়, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম অংশ। এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আতুর ঘর এই সেন্সে বলছি আমি, এখান থেকে কিন্তু আজকে বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, আমরা যত কিছুই বলি, পৃথিবীময় যে ছড়িয়ে পড়া শুরু এখান থেকে, এই মানুষটার হাত ধরে। প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে এটিএন বাংলার অনুষ্ঠান দেখে। ঈদের আনন্দ, বিশ্বকাপের উন্মাদনা, জাতীয় দিবসের গর্ব কিংবা দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার সবখানেই ছিল এটিএন বাংলার উজ্জ্বল উপস্থিতি। এদিন ঢাক, ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানায় বেসরকারি টিভি চ্যানেল আই। মোহর, মিষ্টি আর ফুল নিয়ে আনন্দ আয়োজনে যোগ দেয় চ্যানেলটি। এটিএন বাংলার যে প্রোগ্রাম সেটা করতে এবং পথ প্রদর্শক বাংলাদেশের চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে, সেই প্রদর্শিত পথেই আমরা চলছি সবাই। এবং সেই কথাটি আমি বারবার বলবো যে এটিএন বাংলার মাহফুজুর রহমান 100 বছর বাঁচুক, আরও বেশি বাঁচুক। শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলের নাম বলে শেষ করতে পারবো না। সকলে আমাকে সহযোগিতা করেন এবং আগামী দিনে আমি এইটুকু বলতে চাচ্ছি, আগামী দিনে যে কোনো বিপদ আপদে, দুর্দিনে
এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু এটিএন বাংলার পরিভাষায় থাকে। দুলু ভাইয়ের নিউজগুলি প্রতিটা নিউজ, এমন কোনো নিউজ নেই যে আমি এটিএন বাংলায় দেখাই নেই। এই জন্য আমাকে ডিজিটাল থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। শুভেচ্ছা বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এটিএন বাংলা আজীবন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে। এটিএন বাংলা সবসময় অত্যন্ত সাবধানী ভূমিকা পালন করে। তারা সবার আগে খবর প্রচার করতে গিয়ে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কোনো অসত্য খবর, কোনো গুজব, কোনো মিথ্যা খবর, কোনো মিথ্যা তথ্যকে তারা প্রচার করতে চায় না। আমরা আশা করি যে এটিএন বাংলা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইতিপূর্বে যেভাবে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ভবিষ্যতে একই রকম দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, এটিএন বাংলা সবসময় মানুষের কথা বলেছে। 29 বছর পেরিয়ে 30 বছরের পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে এটিএন বাংলার প্রতিজ্ঞা বাংলা ভাষা, সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পতাকা আরও উঁচুতে তুলে ধরা। এটিএন বাংলা একমাত্র চ্যানেল যে বিএনপিকে শুরু থেকে আমরা যে সাপোর্ট দিয়ে আসছি, ওনারা নিশ্চয়ই মনে আছে, যেমন সাব্বাস বাংলাদেশ, বাংলাদেশের কোনো চ্যানেল চালায় নেই, একমাত্র আমি চালাই সে সময়। এই চ্যানেল চালানোর পর আমার সঙ্গে শেখ হাসিনার একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। উনি তখন আমাকে দেখতে পারতেন না, যেখানেই যেতাম বলতো কি সাব্বাস বাংলা চালাবেন, প্রতিবারে এই কথা বলতেন। তারপরও আমাদের আমি যখন চালাই, সেদিনকে এখানে 4টা গ্রেনেড ফুটলো, আমাকে হুমকি দেওয়া হলো, এটা যদি বন্ধ না করেন তাহলে আমরা আপনার মাই ফেলবো। আমি সব রকম রিস্ক নিয়ে এই প্রোগ্রামটি চালাই। 3 দশকের এই পথ চলায় দর্শকদের ভালোবাসাই এটিএন বাংলার সবচেয়ে বড় শক্তি। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আগামী দিনের নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে দেশের প্রথম ও বিশ্বের প্রথম বাংলাভাষী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও 11 শিল্প গ্রুপের 76,000 কোটি টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। এর মধ্যে দেশে 57,000 ও বিদেশে 19,000 কোটি টাকার সমমূল্যের সম্পদ রয়েছে। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান BFIU প্রধান ইখতিয়ার উদ্দিন মামুন। একই সাথে 30,199টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে বলে জানায় সংস্থাটি। সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে ব্যক্তি পরিচয় আমলে না নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় BFIU প্রধান। আমাদের এই পর্যন্ত 76,000 কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে 57,000 কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং 19,000 কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। এটুকু দিতে পারি। আর হলো যে MLAR-গুলি এই পর্যন্ত আমাদের 23টি MLAR পাঠানো হয়েছে এবং সেগুলি কার্যক্রম চলমান আছে। আর আমাদের এই যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হয় এটিএন বাংলার 30 বছরে পদার্পণ অনুষ্ঠান। এই উপলক্ষে সকালে চট্টগ্রাম অফিসে মিলাদ ও দোয়া শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস। এ সময় দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার অবদানের কথা তুলে ধরে আগামীতে দেশের ইতিবাচক ধারা অব্যাহত রাখতে চ্যানেলটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এর আগে এটিএন বাংলার সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন। এটিএন বাংলা চট্টগ্রাম কার্যালয়ের উপপ্রধান মঞ্জুর কাদের মঞ্জু সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে এটিএন বাংলার বর্ষপূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন। এবার খেলার খবর। মাঠের ফুটবল ছাপিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড মহাদ্বৈরথ এখন ঐতিহাসিক ইগোর লড়াই। 6 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের ফুটবলীয় দ্বৈরথ চলছে প্রজন্ম থেকে প্রজন্মে। 1962 সালের চিলি বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই চিরবৈরিতার গল্পে মিশে আছে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড থেকে শুরু করে বেকহামের লাল কার্ডের নাটক। বিস্তারিত পরাগ আরমানের রিপোর্টে।
আর্জেন্টিনা ইংল্যান্ডের লড়াই শুধু 90 মিনিটের খেলা নয়, 6 দশকেরও বেশি সময় ধরে চলা এক ঐতিহাসিক ইগোর লড়াই। এই দ্বৈরথকে ফুটবলীয় বিশ্বে অন্যতম মর্যাদাপূর্ণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচনা করা হয়। 1962 সালের বিশ্বকাপে শুরু আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের। সেই লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকেনি, দুই দেশের সম্পর্কের উপর রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে। বিশ্বকাপের মহামঞ্চে মোট 5 বারের লড়াইয়ে ইংল্যান্ডের 3 জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে 2 ম্যাচে, তার মধ্যে একটি আবার টাই ব্রেকারে। আর্জেন্টিনা ইংল্যান্ড প্রথম মুখোমুখি হয় 1962 সালে চিলি বিশ্বকাপের গ্রুপ পর্বে। শুরুতে ইংল্যান্ড 3-0 ব্যবধানে লিড নেয়। খেলার শেষ দিকে আর্জেন্টিনা একটি সান্ত্বনাসূচক গোল করে। 1966 বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়ে শুরু দুই দেশের চিরবৈরিতা। বিতর্কের শুরুটা খেলার 33 মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিনকে মাঠ থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে। তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানালে খেলা 8 মিনিট বন্ধ ছিল। আর্জেন্টিনা আজও দাবি করে তারা অবিচারের শিকার। জিও ফাস্টের করা একমাত্র গোলটি ছিল অফসাইড। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল তো দুই দেশের মাঠের লড়াইকে চিরশত্রুতায় রূপ দেয়। দিয়েগো ম্যারাডোনা তার জাদুকরী প্রতিভার পাশাপাশি হাত দিয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন। হ্যান্ড অফ গডের পর সর্বকালের সেরা বিশ্বকাপ গোলটিও করেছিলেন দিয়েগো ম্যারাডোনা সেই ম্যাচেই। এরপর 1998 সালে ফ্রান্স বিশ্বকাপে সিমিওনে বিবাদে ডেভিড বেকহামের লাল কার্ড নাটক দুই দেশের বিবাদকে আরো শক্ত অবস্থানে নিয়ে যায়। বিশ্বকাপ আসবে, বিশ্বকাপ যাবে, কিন্তু মহামঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই মানেই মাঠের চেয়েও বেশি রাজনীতি আর কূটনীতির মঞ্চ কাঁপানো। পরাগ আমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে হবে, প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। নির্বিঘ্নে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিকেলে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চের প্রস্তুতি। 24-এর 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত তন্বীর রক্তাক্ত ছবি পাল্টে দেয় কোটা আন্দোলনের গতিপথ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজপথে নামে মানুষ। এবং দ্বিতীয় সেমিতে রাতে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ড। স্প্যানিশ ছন্দের জাদুতে বিবর্ণ ফ্রান্স। 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে লা রোজারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।